সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয়মিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। অনেকের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আরও হয়ে যাবে। প্রসঙ্গ হচ্ছে ক্যাসিনো, প্রসঙ্গ হচ্ছে প্রশাসন, প্রসঙ্গ হচ্ছে রাজনৈতিক দলগুলোর অবস্থা, প্রসঙ্গ হচ্ছে ভেতরে ভেতরে কি হচ্ছে বাংলাদেশে। তো ক্যাসিনো নিয়ে অনেকে অনেক ভিডিও আপলোড করছেন, তথ্য উপাত্য ডাটা প্রমাণ সামনে রাখছেন। যারা বাংলাদেশ সম্পর্কে এই মুহূর্তে অবহিত আছেন আপনারা জানেন, জানারই কথা যে ক্যাসিনোর বিরুদ্ধে বর্তমান যেই আওয়ামী লীগ সভানেত্রী আছেন বা প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, তার নির্দেশে ক্যাসিনো বিরোধী একটা অভিযান খুবই স্ট্রংলি চলছে। আর যেখানে আপনার জড়িত থাকার মধ্যে প্রথম সারির প্রথম কাতারে আপনার ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের যুবলীগ, ছাত্রলীগ বা কৃষক লীগ, আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনের নানান নেতারা এটার মধ্যে জড়িত আছেন। রেফারেন্স আপনি সবগুলো পত্রিকার খবর, টেলিভিশন সংবাদ নিশ্চয় দেখেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি এখানে 4টা ভাগে ভাগ করেছি আমার আজকের বক্তব্যকে। ক্যাসিনো ব্যবসা, আমি যতটুকু জানতাম যে আমেরিকা বা আপনার ইউরোপের বেশ কয়েকটা দেশ যেখানে মানুষ যারা বেশি বেশি পয়সাওয়ালা আর কি, আমাদের মতো গরিব যারা দিন আনতে নুন আনতে পান্তা ফুরোয় তারা না, মানে যারা খুব পয়সা রাখতে জায়গা পায় না, তারা আপনার কি বলে ব্রিফকেসে ডলার বানায় বানায় ইউরোপে যায় বা বিদেশে যায়, গিয়ে আপনার ক্যাসিনো খেলে রাতারাতি আর কোটিপতি হয়। আমরা গরিব যারা আছি ওই যে মনে করলেন যে টঙ্গের উপরে মাচার উপরে তাস টাস খেললে 20-50 টাকা কামাইয়া আমরা ওইটুকুতে জুয়া খেলি, অনেকে আছেন যারা খেলেন। তো ক্যাসিনোটা বেসিক্যালি বড় লোকদের খেলা। এখন এই বাংলাদেশে যেহেতু রক্ষণশীল একটা মুসলিম সমাজ এখানে কোথাও না কোথাও, সেইখানে ব্যাঙের ছাতার মতন এতগুলা ক্যাসিনো গড়ে ওঠা। তারপর হচ্ছে যে আমি ছোটবেলা থাকতে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। তো আমাদের পাড়ার মধ্যে কয়েকটা দল ছিল। তো দলগুলোর বেশিরভাগ সময় যে নামগুলো হতো, একটা হচ্ছে আবাহনী, একটা হচ্ছে মোহামেডান। আর পাশাপাশি আর 2টা দেশের নামে আমরা খেলতাম, আর্জেন্টিনা, ব্রাজিল। তো যাক, আবাহনী মোহামেডান ক্লাবের যে এত দুরবস্থা বা আপনার খেলার মানে জুয়া হয়, আমি জানতাম খেলার সাথে জুয়ার একটা রিলেটেড সম্পর্ক আছে। বাট ক্লাবগুলোর ভিতরেই বসে বসে যে জুয়ারিদের এত বড় আস্তানা বা ক্যাসিনোর এত বড় বড় কাহিনী, সেটা আমার জানা ছিল না। আপনারা জানেন যে মোহামেডানের সাধারণ সম্পাদক মেবি লোকমান হোসেন, যিনি আমাদের বিসিবির ক্রিকেট মানে বাংলাদেশ জাতীয় যে ক্রিকেট দল আছেন সেটার যে পরিচালনা কমিটি, তারও একজন সদস্য তিনি, তাকে অ্যারেস্ট করেছেন র্যাব। তো র্যাবের যতগুলো অভিযান হয়েছে সবগুলোতে আপনার পজিটিভ কিছু জিনিস উঠে আসছে, অপরাধীরা ধরা পড়ছে। আর প্রশাসনের কথা বলতে গেলে যদি আমি পুলিশের কথা আসি, আপনাদের নিশ্চয়ই জানার কথা যে আপনার এই ক্যাসিনোগুলোতে যখন পুলিশ এবং র্যাব অভিযান চালাচ্ছিল, তখন সেইখান থেকে কয়েকজন নেপালিকে পালাতে সহযোগিতা করায় ডিএমপির একজন এএসআই, ওনার নাম হচ্ছে মিঠু, আরেকজন হচ্ছে কনস্টেবল দীপঙ্কর চাকমা। দুজনকে কিন্তু পুলিশ থেকে আপনার কি বলে বরখাস্ত করা হয়েছে, আবার দুজনকে বদলি করা হয়েছে। সো পুলিশের ভূমিকায় বেশ কয়েকটা জায়গায় পুলিশ যেখানে আপনার অভিযান চালিয়েছে, তারা ওই টাকা পয়সা কিছু পাইছে, তারপর হচ্ছে আপনার কিছু ক্যাসিনোর মালামাল পাইছে, বাট কাউকে অ্যারেস্ট করতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের প্রশাসন কতটুকু যোগ্যতা সম্পন্ন। জি, আমরা যদি আপনার কি বলে যে আতঙ্কবাদী আক্রমণের জন্য যেগুলো হয়, ওই যে যারা আপনার বোমা টোমা মারে, তো বাংলাদেশে এগুলা কিন্তু আমরা খুব একটা স্ট্রং জায়গায় দমন করতে পেরেছি। ভালো, এটা ভালো লাগে। ফেসবুকে কোথাও কখনো যদি প্রধানমন্ত্রীর নামে কোনো অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেওয়া হয়, আমরা রাতারাতি সেটা অ্যারেস্ট করার মতন ক্ষমতা রাখি। বাংলাদেশ পুলিশ প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ, মাশাআল্লাহ। নানান অপকর্মগুলো বন্ধ করতে তাদের কোনো বিকল্প নেই, আলহামদুলিল্লাহ, আমরা খুশি। বাট যখনই প্রশাসনের সাথে রিলেটেড বড় বড় কোনো অপারেশন হয়, যেখানে আপনার হয়তো ক্ষমতাসীন দলের কোনো নেতা জড়িত আছেন, তার ব্যাপারে কোথাও না কোথাও প্রশাসন এক ধরনের চুপ থাকে। পুলিশ অভিযানগুলোতে জালের মধ্যে আপনার কিছুই ওঠে না। ইভেন আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ মহানগরের যিনি সভাপতি আছেন আওয়ামী লীগের, জানে যুবলীগের, সম্রাট সাহেব, নামই সম্রাট, এই সম্রাটের এখনো পুলিশ অ্যারেস্ট করতে পারে না, যদিও ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। কিন্তু কেন? সবুজ সিগন্যালের অপেক্ষায় আছে। কার? তার মানে হচ্ছে রাজনৈতিক দল। পার্ট 3 কি তাহলে রাজনৈতিক দল? অবশ্যই রাজনৈতিক দল। মাঝখানে আরো কিছু কথা আছে যে আপনার এই ক্যাসিনোর একটা ভাগ লন্ডনে যিনি বসবাস করেন, বিএনপির সেকেন্ড ইন কমান্ড তারেক জিয়া, তার কাছে প্রতি মাসে এখান থেকে কোটি কোটি টাকা যেত। অনেক আওয়ামী ভাইয়েরা অতি উৎসাহ নিয়ে এগুলো ফেসবুকে শেয়ার করেন। আপনার মতন চামচা আওয়ামী লীগ দলটার ডুবাইছে ভাই। আমি বলি আপনি চামচাই, আপনার কাজই হচ্ছে মানে
যে কোনো ঘটনা ঘটলে দৃশ্যত যেটা আছে আপনি ওইটা না দেখে এটার পিছনে কি আছে, অতীত ইতিহাস, ওই যে 14 বছর আগের পুরানা মরা তারে টাইনাই না আপনি প্রটেস্ট করবেন, এটা আপনার একটা চামচামি হয়ে গেছে বস। তা আমি সেদিকে যাচ্ছি না। আমার একটাই কথা, আমি দল যেটাই করি, দলের যদি ভালো চাই তাহলে আমি দলের পক্ষে যেটা অন্যায় সেটাকে সমালোচনা করব। চামচামি করতে পারবো না বস, হয় না, মানে এগুলা না হয় না। আমার চেহারা দেখে আপনার বোঝার কথা, তেলবাস টাইপের চেহারাগুলোই থাকে, মোলায়েম চাকচিক্কা মাখন লাগাই না, আর আমাদের চেহারাগুলো একটু অন্যরকম। তো আসছে রাজনৈতিক দলগুলোর অবস্থান বাংলাদেশে। যখন আপনার কোনো বড় ধরনের দুর্নীতি ঘটে, আপনি শতভাগ শিওর থাকেন ওই কাজগুলোর সাথে প্রতিটা রাজনৈতিক দলের কোনো না কোনো একটা যোগসাজশ থেকেই যায়। আমি এই কথা মানতে নারাজ যে রাষ্ট্রযন্ত্র এবং প্রশাসনের সহায়তা ছাড়া পুকুর টাইপের চুরি বা সাগর টাইপের চুরি করা যায়। আমরা ছোটোখাটো মানুষ পাশের বাড়ি থেকে মুরগি চুরি করলে, ছাগল চুরি করলে, বা কারো ক্ষেত থেকে যদি 2টা ফসলও চুরি করি, তখন আমাদের জেল জরিমানা হয়ে যায়, এলাকা মানে মেল টেল বৈশা ভাই অস্থির অবস্থা হয়। তাহলে যারা রাষ্ট্রযন্ত্রের বড় বড় চুরি করছে, যারা ডেস্টিনির মতন শেয়ার বাজারের মতন জিনিস খায় ফেলে, যারা সাধারণ মানুষের জীবনে মারা ফেলে, আমাদের রাজনৈতিক দলগুলোর অবশ্যই এখানে শেল্টার আছে। আর তাদের দায় সারা বক্তব্যটা আপনি সবসময় খেয়াল করবেন যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়। আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী এই তদন্ত কমিটির তদন্ত মানে যারা করেন তারাও দেয় না, আর আমরা যারা সাধারণ জনতা আছি আমরা প্রতিদিন নিউজের জন্য আপডেটিং চাই। লাস্ট ঘটনার তদন্ত কী আসছে সেটার পরে নতুন কোনো খবর থাকলে সেটা নিয়ে আমরা ছাপাইয়া পড়ি। সো তদন্তটা আমাদের জন্য এত ম্যান্ডেটরি না। আর আমাদের রাজনৈতিক নেতারা বা সরকার থেকে প্রশাসনের অনেক যারাই আছেন যারা বলছেন যেই সরকার ক্ষমতায় থাকুক, যে সরকারই থাকুক, একটাই কাহিনী, আপনার হচ্ছে যে একটা তদন্ত কমিটি। আর হ্যাঁ, মাঝে মাঝে 2-4 জন ধরা পড়বে, কারা জানেন? যেই দল ক্ষমতায় আছে সেই দলের চুনোপুটি টাইপের, চুনোপুটি তো বুঝুন, ছোটো ছোটো যে মাছ থাকে না জালের মধ্যে পিচ্ছি পিচ্ছি মাছ, ওইগুলো ধরা পড়ে। যারা বড় মাপের, যারা লিডিং পর্যায়ে, যাদের দিমাগ ছাড়া, যাদের ব্রেইন ছাড়া এই কাজগুলো হয় না, তারা কিন্তু আপনার মানে কি বলে ফ্রন্টে আসে না, তারা অলওয়েজ ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। মাদক নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের মাঝখানে বেশ করে অভিযান চালানো হয়েছে, কিন্তু আমরা দেখছি বদি সাহেব তিনি আপনার বিপুল ক্ষমতায়, তারপরে তিনি এখন রানিং এমপির জামাই, সাবেক এমপি বর্তমান এমপির জামাই। তাহলে আপনি বলেন সাধারণ জনগণের কাছে আসলে আমরা কি ধরনের মেসেজ আপনাদের থেকে পাচ্ছি? তার মানে এখানে একটা বিষয় ক্লিয়ার, নাম্বার 4 হচ্ছে আমরা রাজনৈতিক দল বলেন, প্রশাসন বলেন, যারা ক্ষমতায় থাকে, যেই দল যখনই ক্ষমতায় থাকে তাদের ভিতরে একটা ধারণা হয় কি, মানে আম জনতা আপনার কি বলে ব্যাঙের ছাতা। আমি একটা রমগান বানাইছিলাম, মাঝে মাঝে গান লিখি, সেখানে লিখছি আম জনতা ব্যাঙের ছাতা। এটা কিন্তু বাস্তব। তারা আমাদের ব্যাপারে কনসার্ন না, কারণ তারা জানে তারা যত অপকর্মই করুক, ইলেকশনের আগে আমার আপনার রক্তের মধ্যে একটা দলের ভালোবাসার বা একটা চামচামির একটা কণিকা বিন্দুর মধ্যে কাঁপন ধরাই দেয়। নানান ধরনের গান বের করবে, নানান ধরনের পোস্টারিং করবে, পুরানা ইতিহাস যেগুলো আছে, কে কোথায় বোমা হামলা করছে, কে কারে মারছে, হিন্দু মুসলমান রাজনৈতিক ইস্যুগুলোকে সামনে নিয়ে আসবে, অথবা আপনি দেখবেন যে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ লাগাই দিবে। এই ধরনের ইস্যুগুলো দিয়ে সাধারণ জনগণকে বুঝাইতে চায় যে আমার সরকার বারবার দরকার, আর আমরা সাধারণ জনতা সেটারে খাই। আমাদের যদি ক্ষোভটোপ থাকে ইলেকশনের আগে, সেগুলো আমাদের ভিতরে আর কাজ করে না। তো এই কারণেই আমাদের দেশে এগুলা হচ্ছে, হবে, অতীতে চলে আসছে, বর্তমানে চলছে, ইন ফিউচার এগুলো কন্টিনিউ থাকবে। আপনি এটা ভাবার কোনো কারণ নাই যে এখানে আমূল কোনো পরিবর্তন হবে, হিউজ কোনো পরিবর্তন হবে। আপনি ভারতে দেখেন একটা দল আছে আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়াল আমার খুব পছন্দের একজন মানুষ, বাট এই মানুষটা খুব বেশি শাইন করতে পারছে না, কারণ ওইখানেও প্রতিটা বড় বড় দলের অসংখ্য চামচা এবং ক্ষমতাধর ব্যক্তিরা আছে, যারা এই সাধারণ, যারা মানে আম আদমি বা আমরা যারা সাধারণ মানুষ, তাদের মনের কথা নিয়ে যে ব্যক্তি আসবে তাকে ঘুম পাড়াই দেওয়া হবে, বালিশ ছাড়া শোয়াই দেওয়া হবে। ওই যে কথা আছে না, সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, ঠিক এরকমই করবে আমাদের বেলা। গুম হয়ে যাবেন, খুন হয়ে যাবেন, জেলে চলে যাবেন আপনি। এইখানে আমাদের এই দুটোটা দেশে বা পাকিস্তান সহ 3টা দেশের একটা রাজনৈতিক পলিসি হচ্ছে, চোখ দিয়ে দেখবেন, ব্রেইনে এটাকে নিয়ে চিন্তা করার দরকার নাই, যেটা আছে সামনে সেটা পাইলে খাবেন, না খেলে নেই, আপনি তো খাবার দাবার পাচ্ছেন। সো খুব বেশি ডিপলি চিন্তা করার দরকার নাই। আর এই যে প্রসেসিংটা, সেটার পিছনে আমাদের 2টা জিনিস কাজ করে। সমাজে আমরা 3টা শ্রেণীর মানুষ বসবাস করি, গরিব, মধ্যবিত্ত এবং ধনী। তো এটা একটা প্রসেসিং। এই প্রক্রিয়ায় সমাজের একটা মানুষকে অলওয়েজ গরিব রাখা হয়, আরেকটা মানুষকে মধ্যবিত্ত রাখা হয়, আর আরেকটা শ্রেণী যারা কমান্ডিংয়ে থাকেন, যারা বড় বড় কলকারখানা শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিক হন, যারা দেশকে লিডিং করেন, তারা বড়লোক থাকবে,
আর তারা আমাদেরকে কমান্ডিং করবে, আর আমরা আমজনতা সে কমান্ডকে মানে মেনে নিতে এক ধরনের অভ্যস্ত হয়ে গেছি। আরেকটা ভিডিও আছে, ওটা সম্পর্কে দেখবেন, গরিব মধ্যবিত্ত ধনী, যে আপনি কেন গরিব, আমি কেন মধ্যবিত্ত, তিনি কেন ধনী, ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হবেন। তো যাই হোক, আমার কথা অনেকের মনে কষ্ট হতে পারে, বস কিছু করার নাই, আপনি অন্তত কিছু কিছু ক্ষেত্রে চামচামে চশমা খুলে আমার বক্তব্যগুলো শুনবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করবেন না, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।